সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। এখন হলো সকাল 8:15। খুব একটা যে চড়া রোদ্দুর উঠেছে তা নয়, শীতের সকালবেলা যেরকম রোদ্দুরটা হালকা থাকে সেই রকমই। আর আজকেই দেখো, এটা কি শাক তোমরা বলতে পারবে? আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো কি শাক এগুলো। এগুলো হচ্ছে সর্ষে শাক, ধুয়ে রেখেছি, ভাজা হবে। ধুয়ে একটু জল ঝরতে দিই, কারণ শাক কাটলে আগুনে দিলে এমনিতে ভুরভুরিয়ে জল বেরোবে, ওই জন্য একটুখানি রোদে দিয়েছি ধুয়ে। আর রিকনের স্কুলের মোজা কাঁচা হয়েছিল, এটা তুলে নিলাম, এখানে দড়িতেই মেলে দিই, শুকিয়ে যায়। এখানে জল বসিয়ে দিয়েছি চায়ের বাটিতে। আসলে এই যে ফুলকপিটা দেখছো না, ফুলকপি আনলে আমি কেটে না একটুখানি নুন জলে নুন জলে একটু ভাপিয়ে ফেলে দিই, কারণ ফুলকপির মধ্যে এমনি ছোট ছোট পোকাও থাকে। তারপরে ফুলকপি খেলে যাদের গ্যাস হয়, এইভাবে করলে না গ্যাসটা হয় না। এই দেখো, আমার সমস্ত কপি কাটা হয়ে গেছে। এবার আমি এক এক করে সব জলে ছেড়ে দিচ্ছি। এর মধ্যে নুন দেওয়া আছে। সমস্ত কপি জলে ছেড়ে দিচ্ছি, তবে এটা কিন্তু ফোটাবো না, ফোটালে তো কপিটা সেদ্ধই হয়ে যাবে। এবার আগুন থেকে নামিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে কপিগুলো ছেঁকে সব রেখে দেবো এক সাইডে। আর ততক্ষণে কপিতে আলুটা দেবো বলে আলুটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন আলুতে যা মাটি, ওফ বাবা! তো খোলা ফেলে আমি আলুগুলো সুন্দর করে পিস করে নেব। একই রকম সাইজ করবে যে কোনো একটা সবজিতে, যে পদ রান্না করবে সেই পদের না সবজিগুলো একই ধরনের বানাবে, তবে দেখবে রান্নার স্বাদটা ভালো হবে। কোনোটা ছোট কোনোটা বড়, ওতে না রান্নাটা দেখতেও ভালো লাগে না, আর স্বাদেও ডিফারেন্স চলে আসে। সবজি কেটে এখন আবার ধোয়াও হয়ে গেছে, হয়ে তেল গরম হয়ে কড়াতে আমি আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো একটুখানি লাল লাল করে ভেজে নেব, ভেজেই যে তুলে রাখছি এখন। এরপরে ফুলকপিগুলো আবার তেলে দিয়ে ভাজবো। ফুলকপিটাকে একটু লাল লাল করে ভেজে নিই। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নিয়ে কড়াতে আবার তেল দিয়েছি। তেল দিয়ে সাদা জিরে ফোড়নে দিলাম। তেলটা বেশ ভালোই গরম আছে। আর মিক্সির মধ্যে আমি পেস্ট করেছি কাঁচা লঙ্কা, টমেটো আর একটু কাজু। অন্য সময় কাজু দিই না, কিন্তু আজকে একটু মনে হলো একটু কাজু বাটা দিই। তো আমার ঘরে তো কিশমিশ, কাজু, আমন্ড, পেস্তা এগুলো সবসময় থাকে ঠাকুরের ফ্রিজে, ওই জন্য এখান থেকে একটুখানি কাজু বাটা দিলাম বের করে। মশলাটাকে কিন্তু বারবার করে নাড়তে হবে, নাহলে কাজু আছে তো নিচে ধরে যাবে। এই সময় আমি হলুদ, নুন, মিষ্টি যা দেওয়ার দিয়ে দেবো। একটু গরম মশলা, যেটা আমার হাতে তৈরি গরম মশলা, যখন দেবো তখন তোমাদের দেখাবো গরম মশলাটা। এটা হচ্ছে আমার সিক্রেট মশলা। প্রত্যেকটা রাঁধুনির দেখবে একটা নিজস্বতা জিনিস থাকে। এমনিতে তেল মশলাপাতি সব কিছুই একই রকম। এটা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো না, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কারণ যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা সব রান্না করি, একটু রং না হলে ভালো লাগে না যে কোনো তরি তরকারি খেতে, তার জন্য অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করি। এই হচ্ছে আমার সিক্রেট গরম মশলা, যেটা আমার একান্তই নিজের। যেটা বলছিলাম, প্রত্যেক রাঁধুনিরই দেখবে নিজস্বতা বলতে না একটা সিক্রেট মশলা থাকে, যেটার জন্য সে বাহবা কুড়িয়ে থাকে। তো
তো আমি এখানে চিনি না দিয়ে একটু মিষ্টি ছিল, সেই মিষ্টিটাই দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষানো হবে। তা সেই মশলার কাছেই আর কি মানুষ খাবার খেয়ে হাত চাটতে থাকে বা প্রশংসা করতে থাকে, সেরকম আমি আমার নিজস্বতা একটা মশলা ইনভেন্ট করেছি বলতে পারো। তো মশলা কষানো হয়ে গেছে, এবার আলু আর ফুলকপি দিয়ে একটু কষিয়ে নেব। নিয়ে আমি কিন্তু সবসময় রান্নায়, তরি তরকারিতে, মাছের ঝোলে সব কিছুতে গরম জল ইউজ করি, যেটা আমি কেটেলে করে নিই। কেটেলটা ওর জন্য আমার প্রতিদিন ইউজ হয়। তো দেখো এবার গরম জলটা দেব, তবে খুব সামান্য পরিমাণ গরম জল দেব। বেশি গরম জলকে মানে বেশি জল দেব না, কারণ এটা একটু মাখামাখাই করব, বেশি ঝোলের দরকার নেই। ঝোল করলে না আমাদের কেউ খেতে চায় না সেরকম। এইটুকুনি জলে আমার কপি তো মোটামুটি ভাপানোই আছে, শুধু আলুটাই একটু সেদ্ধ করার। আর আমরা কিন্তু সবসময় চন্দ্রমুখী আলু খাই, আমরা জ্যোতি আলুটা খেতে পারি না, ভালো লাগে না খেতে। এবার ঢাকা দিয়ে দিলাম, ব্যাস 5 মিনিট দমে রাখলাম, হয়ে গেল আমার রান্না। এবার দেবো একটুখানি ঘি, খুব সামান্য পরিমাণ ঘি দেবো, কারণ ঘি আমার খাওয়া বারণ। বেশি চর্বি জাতীয় খাবার, ঘি, বাটার এগুলো খাওয়া বারণ, কিন্তু রান্না একটু ভালো খেতে গেলে অল্প পরিমাণ দিতে হয়, সেই নামমাত্র একটুখানি ঘি দেব। আর দেবো আমার সিক্রেট গরম মশলা, দিয়ে ঢাকা চাপা দিয়ে নামিয়ে ফেলবো। তো দেখো আলু ফুলকপির তরকারি কীরকম হয়েছে, বেশ গামাখা গামাখা, আর খেতে মনে হচ্ছে অসাধারণই হয়েছে। আবার কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এখন রুটির মানে ব্রেকফাস্টে রুটির একটা পাঁচমিশালি সবজি, যেটা কপির গোড়া টোড়া দিয়ে, কচি গোড়াগুলো দিয়ে, নানা রকম সবজি দিয়ে হয়, সেটা বানাচ্ছি। আমি সবজিটার মধ্যে দিয়েছি মূলো, আলু, মূলোর ডাঁটাগুলো, তারপরে কুমড়ো, সিম, এসব যা ছিল তাই দিয়ে দিয়েছি। আর বেগুন দেবো, তবে বেগুনটা একটু লাস্টে দেবো, আর অল্প পরিমাণই দেবো, যেহেতু বেগুনটা আমার ঠিক স্যুট করছে না, তো অল্প করে দেবো, না হলে তো আবার স্বাদ হবে না। তো কিছুই না, তেলের মধ্যে কালো জিরে মৌরি ফোড়ন দিয়ে সবজিগুলো সব ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার নাড়ানাড়ি করবো, করে সবজির থেকে একটা জল বেরোয়, সেটাতে তো সেদ্ধ হবে। আর অল্প পরিমাণ গরম জল দেবো। আর একটুখানি আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে ফেললাম, কারণ আমি তেলের মধ্যে কোনো শুকনো লঙ্কা ফোড়ন দিইনি, ইচ্ছা করেই দিইনি। তো কাঁচা লঙ্কা 2টো চিড়ে ফেলে দিলাম, এতে গন্ধটাও ভালো লাগবে। নামাবার সময় যখন সবজি অল্প করে জল দেবো, যখন হয়ে যাবে দেখবো সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে আর বেশ মাখা মাখা হয়ে গেছে। এটা ঝোল তো থাকেই না একদম, অনেকেই জানো, মাখা মাখা হয়ে গেছে। তখন নামাবার সময় বেশি করে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, ব্যাস রুটি দিয়ে দারুণ লাগে খেতে। আর একটু নুন মিষ্টি কিন্তু পরিমাণ মতন দেবে। বেগুনটা কেন পরে দিলাম বলো তো, নাহলে বেগুন আগে দিলে না একদম পুরো নেড়ে ঘেঁটে যেত। এখানে বেগুনটা যদি আমার পাতে পড়ে, আমি তুলে রেখে দিতে পারবো বা অন্য কাউকে দিয়ে দিতে পারবো। রবিবার বলে তামঝামে কিছু নেই, কালকে যা রান্না হওয়ার হয়ে গেছে, কারণ মাটন মানেই হচ্ছে একটা স্পেশাল রান্না। তো কালকে সৌমিকে যখন খেতে ইচ্ছা করেছিল নিয়ে এসেছে, আজকে পাবদা মাছি করব, আর ফুলকপি আলু দিয়ে একটা মাখা মাখা গা মাখা একটা তরকারি করলাম, আর একটুখানি সর্ষে শাক ভাজা করব। এই দুপুরের লাঞ্চ। একটা কপির ডাঁটার চচ্চড়ি করছি, ওটা সকালে টিফিনে, আর যদি থাকে তো থাকবে তো অবশ্যই রাত্রিবেলাও সৌমিককে দেবো, আর শাশুড়ি খাবে। তো রাত্রিবেলা সৌমিক মাছ খাবে না, বললো রাত্রে রুটি খায়, তো বলে রুটির সাথে মাছ খায় না। মাটনটাকে ভালো করে জাল দিলাম, এই যে টক দিয়ে ফোটালাম, অনেকটাই আছে, এটা একটা বড় বাটি, অনেকটাই আছে। আর এই যে এখানে চচ্চড়ি, শাশুড়ি মা খেয়ে গেল। এখানে কি আছে, এখানে আছে ফুলকপি আলুর রসাটা, আর মাছ করবো, কিন্তু মাছ অনেকটা, এই যে এই এতটা পাবদা মাছ কি করব, একবারে
করে রাখবো কালকের জন্য। সত্যি কথা বলতে আমি তো বুঝতে পারছি না যে পাবদা মাছটা অনেকটাই আছে, একটু একটু করে রান্না করলে না সেই রান্নার স্বাদ আসে না। এখানে জানলাটা দিলাম, এদিকে এই বাড়িতে মিস্ত্রি কাজ করছে, এই বাড়িটায় মিস্ত্রি কাজ করছে, তো ওই জন্য এই পর্দাটা দিয়ে দিলাম। এত বড় বড় জানলা না, দেখো আমার মায়ের ঘরেরও এরকম, সৌমিকও এত বড় বড় জানলা করেছে। এত বড় বড় জানলা হলে না অসুবিধাই হয়, বাইরের সমস্ত জিনিস ঘরে দেখা যায়। কিন্তু এই কি তোমার রোদটা ভালো ঢোকেই আর কি। তো এখন অবধি আর কি কীর্তনে চুপচাপ আছে, সমস্ত ভোগ রান্না হয়ে সেগুলোকে সরাতে মা মালসাতে বাড়া হবে, কারণ অনেকে টিকিট কেটে এই ভোগ নেয়, তো সেটা বাড়া হবে। আর রিকনের একটা নতুন মানে ওদের যে বন্ধুদের গ্রুপটা একটা নেমন্তন্নে এলো সকাল সকাল। তো ওই যে সৌনক আছে, সৌনকের জাতুতো দাদার বিয়ে, মালদার মেয়ে, মালদায় ওরা 8 তারিখে হয়তো চলে যাবে, আর 13 তারিখে বৌভাতটা করছে। বিয়েতে তো অ্যাটেন্ড থাকতেই হবে, মানে রিকনের এই একার নেমন্তন্ন, ওদের যেহেতু বন্ধু বান্ধব, তো ওরও নেমন্তন্ন, এদিকে তোমার রমিতেরও নেমন্তন্ন। তো চলো রিকনের সঙ্গে একটুখানি আলোচনা করি, কারণ দিয়ে আসা নিয়ে আসা নিয়ে না একটা প্রবলেম হয়ে যাবে। কোন্নগর তো অনেকটা আমাদের দিক থেকে অনেকটা ভেতরে, ওটাই ভাবছি। তো এখানে আমার পাবদা মাছের পাতলা করে ঝোল হয়ে গেছে ধনে পাতা দিয়ে, এটা অসাধারণ লাগে শীতকালে খেতে। মন্দিরের পেছনেই পুকুর, আর পুকুরের পাশেই এখানে মানে মন্দির আর পুকুরের মাঝখানে একটা জায়গা আছে, বিশাল বড় জায়গা। তো এখানেই সমস্ত ভোগের রান্না টান্না হচ্ছে, মানে এইগুলোর জন্য না আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। এত ভালো পরিবেশ লাগে তখন বাড়ির আশেপাশে, চতুর্দিকে খালি কীর্তনের গান, মানে মানুষের হই হুল্লোড়, এত ভালো লাগে, মানে অন্যরকম অনুভূতি। সেই জন্য এই পদ্মা গাওয়ার পরে এরপরে কি গাওয়া হয়? এই হলো আমাদের রাধা গোবিন্দ। এখন প্রায় 5টা, সোয়া 5টা, সাড়ে 5টা বাজে। তো রিকনকে একটুখানি হরলিক্স দিচ্ছি, আর হরলিক্সও খেতে মানে এইগুলো একদম খেতে চায় না, ওকে একটু জোর করেই খাওয়ানো হয়, ওর নাকি এতে পেট ভরে না। তো যাই হোক, আর আমরা একটুখানি চা করে নিচ্ছি। চা তো আমাদের সকাল বিকেল খেতেই হবে, না হলে আর যেন ঘুম কাটে না। এটা একটা না খুব বাজে অভ্যাস। আমি মানে ক্লাস 10 বিয়ের পরে আমি চা খাওয়া শিখেছি, বিয়ের আগে অবধি আমি কোনোদিন চা খেতাম না। দেখো ওখানে তখন সকালবেলা করে মা দুধ দিত 1 গ্লাস করে বিয়ের আগে, কিন্তু শ্বশুরবাড়িতে এসে কখনো ওরকমভাবে 1 গ্লাস করে দুধ খাওয়া যায়? ওটা একটা নিজেরই একটা কীরকম অস্বস্তির হয়। আর সেই যে বিয়ের পরে চা খাওয়া শুরু করেছি, আর মানে
খাওয়াটা এত নেশায় পরিণত হয়ে গেছে, তখন সকাল বিকেল এখন চা লাগবেই, না হলে যেন ঘুমই কাটে না। বন্ধুরা, বহু বছর পর একটু মুখে প্যাক লাগালাম, বহু বছর পর। কালকে আমার পিসতুতো দাদার মেয়ের বিয়ে, কিন্তু যেতে পারবো কি না জানি না, কারণ কালকে সৌমিকের খেলা আছে। কখন ফিরবে কিছুই বলতে পারছি না, এখন কি পজিশন বুঝতে পারছি না। যাওয়ার তো খুবই ইচ্ছা, আর সময় বুঝে সব কিছু। রিকনের কালকে তো স্কুল, পরীক্ষাও আছে। তো চলো, প্যাকটা আমি শুকিয়ে গেছে, ধুয়ে আসি, তারপর কথা বলছি। তো বন্ধুরা, আমার কিন্তু মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু সিরাম মাখবো। প্রতিদিন করি না আমি এটা প্রতিদিন আমি করতে পারি না, কারণ অত ধৈর্য আমার নেই। যখন যেরকম মনে হয় তখন সেইভাবে করি। তো তোমরা আমাকে বলো দেখে স্কিনটা যে আগের থেকে একটু হয়েছে নাকি। চলো, আমার এটা মাখা হয়ে গেছে, এবার আমি ময়শ্চারাইজার দেবো। তো আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করি, তোমরা জানো। এর ডাব্বাটা আছে ওই ঘরে আছে, আর আনিনি আমি। এইটুকুনিতে পুরো মুখ একদম সুন্দর হয়ে যাবে। আমার এত এক্সেসিভ এখন ড্রাই স্কিন হয়ে গেছে না, চ্যাপচ্যাপে জিনিসটা কিন্তু এটা নয়, জানো তো। মানে সত্যি বলতে ভীষণই আর কি লাইট, মানে খুব যে অস্বস্তির হয়, যেটা নিভিয়া যে সফট নিভিয়া যে আগেকার যে ক্রিমটা রয়েছে একদম ডিপ ব্লু কালারের, তারপরে তোমার আরও যে ক্রিমগুলো আছে না ভীষণ চিপচিপে, যেমন বোরোলিন, এগুলো চিপচিপে, তো এতটা চিপচিপে না, ভীষণ লাইট এটা, কিন্তু স্কিনটাকে পুরো একদম হাইড্রেট রাখে। আমার তো ভীষণ পছন্দের একটা হয়ে গেছে। স্কিনটা না বেশ লাগাবার পরে, মানে একটা হেলদি স্কিন যে তোমার ভিজিবল হয়, বোঝা যায়। দেখো, দেখেছো স্কিনটা হেলদি বোঝা যাচ্ছে, টেক্সচারটা দেখি। এটা হচ্ছে ময়শ্চারাইজারের কামাল। তো এটা সারা রাত আমি মেখে শোবো, কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে উঠবো প্লেন জল দিয়ে মুখ ধুই। আমি কোনো ফেস ওয়াশ, কোনো ক্লিনজার কিচ্ছু ইউজ করি না, প্লেন জল দিয়ে ভালো করে মুখ ওয়াশ করি, করে আবার সেই একই ময়শ্চারাইজার, ব্যাস। তো বন্ধুরা, এখন রাত 10:30 বাজে, এখানে ঘড়িতে তোমরা দেখতে পাচ্ছ। আমাদের সকলের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমি এখন ডাইনিং রুমে রয়েছি। তো রিকন চলে গেছে রিকনের রুমে শুতে, আমাদের রুমেও আমি চলে যাচ্ছি। আমার নাইট কেয়ার হয়ে গেছে, রুটিন, মুখে সব স্কিন কেয়ার হয়ে গেছে। তো শুধু নাইটিটা চেঞ্জ করবো আর শুয়ে পড়বো। তো চলো, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা দেখো, কীরকম লাগছে কমেন্টের মাধ্যমে জানিও। কীর্তন কীরকম লেগেছে সেটা জানিও। আর আজকে যে ভোগ আরতি হয়েছে, তারপরে এমনি কীর্তন হয়েছে, সেটাও আমি তোমাদের কালকে দেখাবো, দেখিয়েছি ব্লগে। কীরকম লেগেছে একটুখানি জানাবে। তো যারা নতুন বন্ধু এখন সাবস্ক্রাইব করে দাওনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর তোমাদের মানে এই পরিবারটাকে তোমাদের পরিবার হিসাবে মান্যতা দিও। তাহলে রাখছি এখন, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি, টাটা।